ছেলেটি নিজের ক্রাশকে পাওয়ার জন্যই সুযোগ পায় অতীতে যাওয়ার। তারপরেই শুরু হয় একের পর এক আশ্চর্যজনক ঘটনা। একদিকে তার কলিগ যেমন তার উপর বদলা নিতে চায়, অন্যদিকে আবার একটি মেয়ে তার খোঁজ করে যাচ্ছে। আবার একজন ড্রাগ মাফিয়াও তাকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু এই সমস্ত কিছুই তার সাথে কেন হচ্ছে সে এই ব্যাপারে কিছুই জানে না। এমনই এক আশ্চর্যজনক গোলক ধাঁধার মতো আজকের আমাদের গল্পটি, যেখানে আমরা জানতে চলেছি আসলে শেষ পর্যন্ত ছেলেটির সাথে কি হয়েছিল। সে কি পেরেছিল তার ক্রাশকে নিজের প্রেমে ফেলতে, এবং বাকি সমস্ত রহস্যের মায়াজাল কি সে পেরেছিল ভেদ করতে। তো চলো আর বেশি দেরি না করে একসাথে শুরু করা যাক আজকের গল্পটি। I'm Dilip. This is Dilip. Or নৌকাতীর দিলীপ। Hey! আজকের গল্পটি শুরু হয় খেলার মাঠ থেকে। একটি আঙ্কেল মাঠের পাশের ঝোপের দিকে তাকাতেই একটি আজবি ধরনের আলোর ঝলক দেখতে পায়। আঙ্কেল তখন ঝোপের মধ্যে উকি দিতেই দেখতে পায় একজন লোক সেখান থেকে বেরোচ্ছে। লোকটি তার কাছে জিজ্ঞেস করে, আচ্ছা আজকে কত তারিখ এবং কোন সাল? আঙ্কেল অবাক হয়ে বলে 2019 সাল। এটি শুনেই তো লোক অবাক হয়, সাথে আবারও জিজ্ঞেস করে, এই কলোনিতে কৃষ্ণমূর্তির ফ্ল্যাট কোথায়? আঙ্কেল তখন জিজ্ঞেস করে, আপনি কে মশাই? তখন লোকটি বলে, আসলে আমি কৃষ্ণমূর্তি। তো কৃষ্ণমূর্তি সেখানে পৌঁছে একটি বাসার কলিং বেল বাজালে একজন বয়স্ক লোক বের হয়। কৃষ্ণমূর্তি তাকে জিজ্ঞেস করে, এখানে 30 বছর আগে কৃষ্ণমূর্তির পরিবার ছিল, তারা এখন কোথায় আছে বলতে পারবেন? এই আঙ্কেলটা তখন বলে, তারা তো অনেক বছর আগেই দিল্লিতে চলে গিয়েছে, কিন্তু হ্যাঁ, কিছুদিন আগে তার নাতনি শান্তি এসেছিল। কৃষ্ণমূর্তি যখন তার কাছ থেকে ঠিকানা চায়, আঙ্কেল তার ঠিকানা লিখে দেয় এবং লোকটি তখন একটি ট্যাক্সি নিয়ে সেই ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আসলে এই শান্তি কৃষ্ণমূর্তির নাতনি, যদিও তার বয়সের সাথে ঠিক নাতনির ব্যাপারটা মানাচ্ছে না, তাই না? আসলে কৃষ্ণমূর্তি একজন ফিজিক্সের শিক্ষক এবং সে অনেক চেষ্টার পরে একটি টাইম মেশিন বানাতে পেরেছে। আর তার এই ব্যাগের মধ্যেই রয়েছে সেই টাইম মেশিন, আর সেটির সাহায্যেই সে 30 বছর আগে চলে এসেছে। যাই হোক, এখন ট্যাক্সি চালক তার গাড়ির ব্রেক ফেল করলেই কৃষ্ণমূর্তি তখন কি করবে ভেবে না পেয়েই টাইম মেশিনে কিছু একটা করে। আর এরপরে গল্প শুরু হয় 2024 সালে একটি লিফটে। হ্যাঁ, এখানে আঙ্কেল এবং কার্তিক দুইজনে মেয়েটির লাগেজ এগিয়ে দিতে চায়। মেয়েটি তাদের দিকে তাকিয়ে একটা সময় কার্তিককে নেওয়ার জন্য বলে। কার্তিক খুশি মনে তার পেছন পেছনে এগিয়ে যেতে শুরু করেছে। হ্যাঁ হ্যাঁ, এখানে কার্তিকের কাশির আওয়াজেই মেয়েটির হুঁশ ফিরে আসে এবং সে তার কাছে এসে তার সাথে পরিচয় হয়। কার্তিক তখন বলে, আমার মনে হয় আমি তোমাকে আগেও কোথাও তো দেখেছি। তখন শান্তি বলে, হয়তো, কিন্তু কার্তিক সে কথা মনে করতে পারে না, যার জন্য সে পাশের ফ্ল্যাটে চলে আসে। হ্যাঁ, এটা হচ্ছে সুব্বু, কার্তিকের বাল্যকালের বন্ধু, এবং এটা হচ্ছে সামিয়া, সুব্বুয়ের ওয়াইফ। এরপরে কার্তিক তার বন্ধুকে বলে, আরে ভাই, তোদের এখানে নতুন একটি মেয়ে এসেছে, তার প্রথম দেখাতেই আমি তাকে আমার মন দিয়ে বসেছি। সুব্বু বলে, মেয়েটা যদি এতটাই সুন্দর হয় তাহলে তার বয়ফ্রেন্ড তো অবশ্যই আছে। এটি শুনেই তো কার্তিকের চেহারায় আমাবস্যার অন্ধকার নেমে আসে। তখনই সুব্বু বলে, আরে ভাই কুল কুল, যদি ওর বয়ফ্রেন্ড থাকতো তাহলে তাকে এগিয়ে যেতে তো আসতোই, তুই ভাই একদম চিন্তা করিস না। আমাদের কলোনিতে যখন, তাহলে দেখ তোর ভাই তোর সেটিং কি করে করে। পরের দিনে সুব্বু কার্তিককে নিয়ে শান্তিদের ফ্ল্যাটে আসে, কিন্তু মেয়েটি দরজা খুলেই বলে, শান্তি তো এখানে নেই, সে তো তার নতুন বাসাতে চলে গিয়েছে। পাশ থেকে কার্তিক বলে, তুমি কি তার ঠিকানাটা জানো? মেয়েটি বলে, না, কিন্তু আপনি তার ঠিকানা নিয়ে কি করবেন? তখনই কার্তিকের মোবাইলে একটি কল আসে। অফিস থেকে ফোন করে তাকে বলে, তুই কোথায় আছিস? তুই যেখানেই থাকিস তাড়াতাড়ি অফিসে চলে আয়। আজকের ক্লায়েন্টকে যে সফটওয়্যারটি ডেলিভারি দেওয়ার কথা ছিল সেটাতে প্রবলেম দেখা দিয়েছে। আসলে কার্তিক একজন খুবই দক্ষ ডেভেলপার এবং সে একটি আইটি ফার্মে টিম লিডার হিসেবে কাজ করছে। এই জন্য সে আজকে এখানে চলে আসে এবং কিছুক্ষণ ভেবে নিয়ে চট করে প্রবলেমটি সলভ করে দেয়। এরপরে সবাই চলে যাচ্ছে। তখনই সে একজনকে আটকায় আর বলেন, দিলীপ, আমি জানি এটি তুই করেছিলি, কিন্তু আমি এটা বুঝতে পারছি না তোর সাথে আমার কিসের শত্রুতা। দিলীপ বলে, তোর মনে নেই তুই সবার সামনে আমাকে থাপ্পড় মেরেছিলি? কার্তিক বলে, আরে এই অফিসে তোর সাথে আমার প্রথম পরিচয়, আমি কবে তোকে আবার থাপ্পড় মারলাম? এরপরে কার্তিক বসের কেবিনে গেলে বস কাউকে কার্তিকের সাথে পরিচয় করায়, আর সে তখনই দেখতে পায় এটি হচ্ছে শান্তি। এরপরে কার্তিক তাকে তাদের পুরো অফিস ঘুরিয়ে দেখায়, সবার সাথে পরিচয় করায়। কিন্তু দিলীপ যখন তার সাথে পরিচয় হতে আসে
তখনই কার্তিক তাকে দূরে সরিয়ে দেয় এবং দুজনেই একসাথে চলে আসে একটি কফি শপে। হ্যাঁ, এখানে এসেই তারা নিজেদের ব্যাপারে জানে, একে অপরের সাথে ভালো মতোই পরিচয় হয়। হঠাৎ করেই তখন কার্তিকের ফোন আসায় সে একটু বাইরে যায় এবং সেখানে তখন কফি চলে আসায় শান্তিও যায় কার্তিককে ডাকবে। তখনই শান্তির সাথে হানিফের ধাক্কা খায় এবং দেখতে দেখতে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তখনই কাশিফ নামের আরো একজন সেখানে আসে এবং বলে সে তো সরি বলল, তারপর এত সিন ক্রিয়েট করার কি হলো? হানিফ বলে ভাই তেমন কিছুই হয়নি, চলো এখান থেকে। তখনই কার্তিক পেছনে ঘুরে ভেতরের দৃশ্য দেখতে পেয়েই দৌড়ে সেখানে চলে আসে এবং শান্তিকে জিজ্ঞেস করে এখানে কি হয়েছে। তখনই আবার কাশিম কার্তিককে দেখে বলে একে চেনা চেনা লাগছে কেন, এবং কিছু একটা ভেবেই সে হ্যাঁ, এখানে কি হয় কার্তিক তার কিছুই বুঝে উঠতে পারে না, যার পরে দুজনে সেখান থেকে চলে আসে বাড়িতে এবং গল্প চলে আসে পরের দিন পার্টিতে। এখানে আমরা দেখতে পাই কেউ একজন হিরোর মতো এখানে এন্ট্রি নিচ্ছে। হ্যাঁ, এটি কার্তিক। আসলে আজকের পার্টি শান্তি দিচ্ছে তার নতুন জবের কারণে। পার্টিতে কার্তিক শান্তির সাথে বেশ প্লাটিং করার চেষ্টা করে, যেগুলি পেছন থেকে দিলীপ দেখে এবং রাগে ফুঁসতে থাকে এবং পার্টি শেষে সবাই সেখান থেকে চলে যায় এবং কিছুক্ষণ পরে হঠাৎ আবারও কলিং বেল বেজে ওঠে। শান্তির দরজা খুলতেই দেখতে পায় সামনে দিলীপ দাঁড়িয়ে। দিলীপ বলে সে মানি ব্যাগ ছেড়ে গিয়েছে, যার জন্য সেটি ফেরত নিতেই এসেছে সে। ఇక్కడైతే లేదు దిలీప్ శాంతి ఇక్కడ జరిగిందంతా ఆ కార్తికుడికి చెప్పేద్దాం. అగు somebody please help ప్లీజ్ శాంతి, ప్లీజ్ శాంతి. এরপরে কার্তিক শান্তিকে ডাকার পরে যখন শান্তি সেখান থেকে বের হয়, সে লক্ষ্য করে দিলীপ নিচে মাটিতে পড়ে রয়েছে এবং কার্তিকের হাতে একটি ব্যাট। এরপরে গল্প কিছুটা ফ্ল্যাশব্যাকে গেলে আমরা দেখতে পাই কার্তিক পার্টি শেষে যখন বাইক স্টার্ট দিয়ে বাড়িতে ফিরবেই তখনই সে শান্তির ভাবনায় ডুবে পড়ে এবং সেখানেই শান্তির কথা ভাবতে থাকে এবং হঠাৎ করেই যখন তার চোখ শান্তির বারান্দায় যায়, সে দেখতে পায় কেউ একজন শান্তির সাথে ধস্তাধস্তি করছে। তখন সে দৌড়ে শান্তির ফ্ল্যাটে আসলে দিলীপের লাশের সাথে হোঁচট খেয়ে নিচে পড়ে যায় এবং নিজের অজান্তেই পাশে থাকা ব্যাট নিয়ে দাঁড়িয়ে পড়ে। আর তখনই শান্তি বাইরে বের হয়েছিল। আসলে দুজনেই ভাবছে এটি কে করেছে। এরপরে গল্পটি চলে আসে বেশ কিছুদিন আগে। কাশিম হচ্ছে একজন ড্রাগ বিক্রেতা এবং হানিফ হচ্ছে তার সহযোগী। এই ড্রাগের এক একটি প্যাকেটের দাম নাকি 5 লাখ টাকা, যেটা শুনেই হানিফের লোভ এসে যায় এবং সে চালাকি করে একটি তার পকেটে লুকিয়ে ফেলে এবং যখন সেটি একজন বিক্রেতাকে দেওয়ার জন্য তারা রেস্টুরেন্টে আসে তখন হানিফ ভাবে এই প্যাকেটটি যে করেই হোক কোথাও লুকাতে হবে, না হলে কাশিম তাকে তো চেক করবেই। যার জন্য সে যখন টয়লেটে যেতে নেয় তখনই সে ধাক্কা খায় শান্তির সাথে এবং সেই সুযোগ বুঝে সে শান্তির ব্যাগে এটি লুকিয়ে ফেলে এবং সেখানে শুরু হয়ে যায় সেই ঝামেলা এবং হানিফ সেটি লুকানো প্যাকেটটি নিতেই শান্তির ফ্ল্যাটে আসে। সেই সময়ই যখন শান্তির দিলীপের থেকে বেঁচে একটি রুমের মধ্যে গিয়ে লুকিয়েছিল তখন, আর হানিফ সেই মুহূর্তেই রুমের ভেতর প্রবেশ করে দিলীপকে দেখতে পায় এবং একটি ব্যাট নিয়ে চুপে চুপে তার মাথায় বাড়ি মেরে শান্তির ব্যাগ থেকে প্যাকেটটি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর এখন বর্তমানে শান্তি কি করবে ভেবে না পেয়ে পুলিশকে ফোন করে ডাকে এবং তাদের বাড়িওয়ালা যেহেতু একজন উকিল সেই জন্য বাড়িওয়ালা আঙ্কেলকেও ডেকে আনে। যখন তারা বাড়িওয়ালা আঙ্কেলকে লাশ দেখাবে তখনই দেখতে পায় আর একই লাশ তো গায়েব। আর তখনই সেখানে কাশিম চলে আসে। সে তো আসলে এখানে কার্তিককে মারতেই এসেছে, যার জন্য কোনো কথা না বলেই সোজা কার্তিকের ওপরে অ্যাটাক করে বসে এবং একটা সময় যখন কাশিম কার্তিকের বুকে চাকু মারবে তখনই কার্তিক সরে যাওয়াতে সেই চাকু গিয়ে লাগে দিলীপের বুকে। আসলে দিলীপ তখন মারা যায়নি, সে শুধু অজ্ঞান হয়ে পড়েছিল, কিন্তু এখন সে সত্যি করেই মারা গেল এবং তখনই এন্ট্রি হয় আবার পুলিশের। এরপরে পুলিশ কাশিমকে থানায় নিয়ে যায় এবং কার্তিক ও শান্তি দুজনকেই ধন্যবাদও জানায় এত বড় ড্রাগ ডিলারকে ধরিয়ে দেওয়ার জন্য। দুজনে আবারও শান্তির ফ্ল্যাটে ফিরে আসে। তখনই কার্তিক শান্তির রুমের দেওয়ালে ফটো ফ্রেমগুলি দেখে জিজ্ঞেস করে শান্তি তোমার পাশের এই ছেলেটিকে? শান্তি জানায় এটি তার ফ্রেন্ড। ফ্রেন্ড বললে ভুল হবে, এটি তার কলেজের বেস্ট ফ্রেন্ড, তার অনেক ক্লোজ। কার্তিক তার এরকম কথা কিছুটা আপসেট হয়। এরপরে কার্তিক বাড়িতে ফিরে আসে। পরের দিন তাদের বস কল করে তাদের দুজনকে জানায় তারা একটি কাজ পেয়েছে, যেটি আগামী 5 ঘন্টার মধ্যেই কমপ্লিট করে দিতে হবে। সেই জন্যই তারা স্পেশাল কয়েকজনের টিম বানিয়ে কাজ করতে শুরু করে এবং তাদের হার্ডওয়ার্ক এবং সে 5 ঘন্টা টানা ডিউটির ফলে সত্যি কাজটি কমপ্লিট করে ফেলে। তার এরকম ট্যালেন্টে শান্তি বেশ ইমপ্রেস হয়। এর পরের দিনই সকালবেলায় শান্তি কার্তিককে কল করে বলে আজকে আমার মন জানো অনেক খুশি, সেই জন্যই আমি বিরিয়ানি বানিয়েছি। যদি তুমি কিছু মনে না করো আমি তোমার বাড়িতে চলে আসি। আর কার্তিকও মহা খুশি হয়। সে তো এতই খুশি যে ঘর গোছানো কোথাও বলে যায়, কিন্তু যখন সে লক্ষ্য করে তার ঘরের হাল তখন তাড়াতাড়ি করে ঘর গোছানোর কাজে লেগে পড়ে। এরপরে শান্তি তার বাড়িতে এলে দুজনে একসাথে সময় পার করে, একে অপরের সাথে গল্প করে। যাওয়ার সময় শান্তি বলে কার্তিক আমার তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা রয়েছে, আমরা সবসময় যে কফি শপেরটায় গিয়ে বসি কালকে সময় মতো সেখানে চলে আসবে। তোমাকে আমার গুড নিউজ দেওয়ার রয়েছে, আমি তোমাকে কিছু বলতে চাই।
এবং একজনের সাথে তোমাকে দেখাও করাতে চাই। কার্তিক তো ভাবছিল সে তার কথাই বলছে, যার জন্য সে তো মহা খুশি। পরের দিন কার্তিক তৈরি হয় কফি শপে যাওয়ার জন্য। তখনই শান্তি তাকে ফোন করে বলে, কার্তিক তোমার মনে আছে তো আজকে আসার কথা? কার্তিক বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। শান্তি বলে, জানো তোমাকে যার সাথে পরিচয় করাতে চলেছি সে আমার জীবনের অনেক স্পেশাল একজন, আমি তাকে অনেক পছন্দ করি। কার্তিক তো ভাবছিল এগুলো তাকেই বলছে, যার জন্য সে তো খুশিতে গুলো হতে থাকে। কিন্তু যখনই শান্তি বলে আমি তাকে গত 5 বছর থেকে ভালোবেসে আসছি, তখন কার্তিকের মুখ থেকে তার খুশি উধাও হয়ে যায়, কারণ সে তো তাকে গত কয়েক মাস ধরে চেনে শুধু, তাহলে 5 বছর ধরে। এরপরেও কার্তিক কি মনে করে সেই কফি শপের সামনে যায় এবং সে দেখতে পায় শান্তি কফি শপে আগের থেকেই অপেক্ষা করছে। ঠিক তখনই একটি ছেলে ফুলের তোড়া নিয়ে শান্তিকে দেয়। শান্তিও খুশি হয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাম সারছে। কার্তিক দেখে এটি তো ফটোতে থাকা সেই ছেলেটি, শান্তি যাকে তার বন্ধু হিসেবে দাবি করেছিল। তাহলে কি শান্তি এর সাথে তার পরিচয় করানোর কথা বলছিল? এতক্ষণ ধরে যে সে সবকিছু ভাবছিল তাকে সমস্ত কিছুই ভুল। তখন একটি মেয়ে কার্তিকের কাছে এসে হাই হ্যালো বলে। এই মেয়েটি হচ্ছে টিভি রিপোর্টার ন্যান্সি। ন্যান্সি বলে, কার্তিক জানো আমি তোমাকে কতদিন ধরে খুঁজছি, যাক অবশেষে আমি তোমাকে পেয়েছি। কার্তিকের ধ্যান তখনও শান্তির দিকে এবং এদিকে ন্যান্সি বলে চলেছে, তুমি কি পরে লাকের সাথে দেখা করেছো? জানো সে তোমাকে কত পছন্দ করে, আমার জন্যই তোমাদের দুজনকে আলাদা হতে হয়েছে, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। কিন্তু কার্তিক সামনে শান্তি এবং শ্রীনুকে যেভাবে একে অপরের সাথে মিশতে দেখছে, এটি দেখে সে রাগে দুঃখে সেখান থেকে চলে যায়। ন্যান্সির কথাও কোনো কানেই নেয় না। কার্তিক তখন ভাবে, এই দিলীপের সাথে আমার কোনো শত্রুতা নেই, আমি তাকে এই কিছুদিন ধরে চিনি, কিন্তু সে বলে আমি তাকে কয়েক বছর আগে থাপ্পড় মেরেছি। এদিকে ন্যান্সি আমাকে কি করে চেনে, আর লাকি নামের মেয়েটাই বাকে, এবং কাশিমি বা আমাকে কেন মারতে চায়? এরপরে কার্তিক বাড়িতে ফিরে আসে এবং সে কান্না করতে করতে যখন সেন্স হারিয়ে পড়ে যেতে নেয়, তখনই আলমারির ওপর থেকে তার হাতে একটি ব্যাগ নেমে আসে। পরের দিন সকালে কার্তিকের ঘুম ভাঙলে তার হাতে থাকা সেই ব্যাগটি দেখতে পায়। এই ব্যাগটি কার্তিকের বাড়িতে আসার গল্পটি জানতে গেলে আমাদের আবারও বেশ কয়েক বছর পেছনে যেতে হবে। যেদিন কৃষ্ণমূর্তি শান্তির সাথে দেখা করার জন্য যাচ্ছিল, সেদিনও তো তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয় এবং তখনই এই ব্যাগটি গিয়ে একটি ট্রাক্টরের ট্রলিতে গিয়ে পড়েছিল, যেটি এসেছিল কার্তিকদের বাড়িতে। কার্তিক এরপর ব্যাগটি খুললে সেখানে দেখতে পায় একটি রেডিও। সে তখন সেটি অন করার চেষ্টা করে, কিন্তু সেটি অন হয় না। যেহেতু কার্তিক ফিজিক্সের স্টুডেন্ট ছিল এবং মেকানিক্সেও বেশ এক্সপার্ট ছিল, যার জন্য সেটি সে ঠিক করার কাজে লেগে যায়। কিছুক্ষণ পরে সে সেটি ঠিকও করে ফেলে। সে কিছু একটা ভাবে এবং কিছুদিন আগেকার সময় সেট করে ফেলে। তখন বাইরে শান্তি এবং তার বন্ধু সুব্বু চলে আসে। তারা একদিকে কার্তিককে ডাকতে থাকে, অন্যদিকে কার্তিক সেদিকে ধ্যান না দিয়ে ওকে বাটনটি প্রেস করে দেয়। আর ঠিক তখনই হ্যাঁ, কার্তিক টাইম টেবিল করে অতীতে চলে এসেছে। এখন তার মিশন শান্তিকে আবারও নতুন করে প্রেমে ফেলার। সে ভাবে সে তো অতীতে চলেই এসেছে, এখন যদি সে শান্তিকে প্রেমে ফেলতে পারে তাহলে তার বন্ধু শ্রীনুর সাথে দেখা হবে না, সে তার প্রেমেও পড়বে না। সে এখন হ্যাঁ এরকমই করে এবং এরপরে সে শান্তির অফিসের সামনে চলে আসে। ভাড়া করে একজন অ্যাসিস্ট্যান্টও নিয়ে আসে, এর নাম হচ্ছে রনিত। পাশের কাউন্টারে গিয়ে রনিত তো বলে, আপনাদের কোম্পানির বস শিবা কুমারের সাথে মিটিং করতে এসেছি। মিস্টার কার্তিক ইউএস থেকে এসেছে, সিইও অফ ক্রসফায়ার এআই। রনিত বলে, $5 মিলিয়ন প্রকল্প নিয়ে এসেছি, এর জন্য কি কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে? ব্যাস এটাই কাফি। কার্তিক তখন শিবা কুমারকে বলে, আমেরিকাতে আমার এআই বেসড একটি কোম্পানি রয়েছে, আপনাদের কোম্পানির একটি মেয়ের অনলাইন আর্টিকেল এবং তার কাজ আমার চোখে পড়েছে, আমরা তার জন্যই মেনলি এখানে এসেছি। শান্তির কথা জানাতে শিবা তো বলে সে তো বর্তমানে ছুটিতে রয়েছে, কিন্তু তারপরেও সে শান্তিকে সেখানে আসতে বলে, তাদের মিটিং অ্যাটেন্ড করতে বলে, না হলে সে তার কাজটি ছেড়ে দিতে বলে। এবং এরপরে কার্তিকও তার কার্ড দিয়ে বাইরে চলে আসে। তখন সে দেখতে পায় একটি ছেলে নিচে পড়ে গিয়েছে। কার্তিক তাকে সাহায্য করার জন্য দৌড়ে গিয়ে তাকে নিয়ে সোজা লিফটে চলে আসে, কিন্তু ছেলেটি তখনই সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। এটি দেখে কার্তিক তাকে বলে, ছুটির জন্য বাহানা করছিলে তাই না? ছেলেটি জানায় তার মা অনেক অসুস্থ, যার জন্য সে অনেক ছুটিও নিয়ে নিয়েছে গত 1 মাসে। কালকে তার অপারেশন, যার জন্য এটি ছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না। তখন কার্তিক বলে, আরে মায়ের জন্য এরকম একটু আধটু হতেই পারে ভাই, এরকম কাজ পরে আরও পাবে, কিন্তু মা অমূল্য রতন, তাকে আগলে রাখো। একটু পরে কার্তিককে কল করে তার বস জানান শান্তি চাকরিটা ছেড়ে দিয়েছে। এখন তার কাছে আর কোনো উপায় না থাকায় সে আবারও শান্তির বাড়ির সামনে ঘুরঘুর করতে শুরু করে। তখনই একটি বাচ্চা সেখানে অ্যাক্সিডেন্ট হতে হতে কার্তিক গিয়ে বাচ্চাটিকে বাঁচায়। এমন একটা অ্যাক্সিডেন্টে আশেপাশের বাড়ির সবাই বাইরে আসলেও শান্তি বাইরে আসে না, যার জন্য কার্তিক আবারও সেখান থেকে উদাস মনে ফিরে যেতে নেয়। কিন্তু তখনই শান্তি বাইরে থেকে নিচে নেমে আসে, মানে অল্প একটুর জন্যই মিস হয়ে গেল আজকেও। পরের দিনই কার্তিকের সাথে কাসিমের দেখা হয়
এখানে কার্তিক ভাবে যদি আমি কাসিমকে এখনই পুলিশের হাতে ধরিয়ে দেই তাহলে পরে হয়তো সে আমার এত প্রবলেম ক্রিয়েট করবে না, যার জন্য সে তাকে নিয়ে ধরে, তাকে মারে এবং টেনে হেঁচড়ে একটা সময় পুলিশের কাছে নিয়ে যায়। কিন্তু সে এখন পর্যন্ত এমন মাপের হয়নি যে পুলিশ তাকে চিনতে পারবে, যার জন্য কার্তিক আবারও ফিরে আসে পার্কে। সে এখানেই বসে রয়েছে, ভাবছে এখন সে কী করবে। তখনই সামনে দেখতে পায় কয়েকটি ছেলে মিলে মেয়েগুলিকে টিস করছে। এটি দেখে কার্তিক নিজেকে আর ধরে রাখতে পারে না, রেগে গিয়ে ছেলেগুলোকে মারতে শুরু করে। কিছুক্ষণ পরে ছেলেগুলো বলে, স্যার দাঁড়ান দাঁড়ান, শান্ত হন, এটি একটি প্র্যাঙ্ক ছিল, আমরা এটি দেখার চেষ্টা করছিলাম মেয়েগুলি প্রবলেমে পড়লে কেউ হেল্প করতে আসছে কি আসছে না। এটি টিভি রিপোর্টার ন্যান্সির একটি প্রোগ্রাম। ন্যান্সির কথা শুনেই কার্তিক একটু শান্ত হয়। তখনই পেছন থেকে আরও একটি ছেলে বলে, মেয়েদেরকে টিস করলে তোমার কি? তখনই কার্তিক ঘুরে মারে এক চর, আর তখনই কার্তিক তার দিকে অবাক হয়ে তাকায়। আমরাও দেখতে পাই এটি আর কেউ না, এটি হচ্ছে দিলীপ। হ্যাঁ, দিলীপ এই চরের কথাটাই বারবার বলতো এবং কাশিমের সাথেও এখানেই ঝগড়া হয়, যার জন্য পরে গিয়ে কাশিম তাকে মারার জন্য উঠে পড়ে লাগে। তখন কার্তিক দেখতে পারে সামনে একটি মেয়ে এবং সামনে থেকে ট্রাক আসছে, যার জন্য সে দৌড়ে গিয়ে মেয়েটাকে বাঁচায়। শান্তি তখন বলে, আমি জানি না তুমি কে, কিন্তু হয়তো মুহূর্তটা চলে গেলে আমি আর দ্বিতীয় সুযোগ পাবো না, কারণ আমি জানি দ্বিতীয় সুযোগ জীবনে অনেক কম আসে। তাই আমি অপেক্ষা না করে এখনই বলছি। I love you. হ্যাঁ, এটি সেই অ্যাক্সিডেন্টটাই যেটি আজকের গল্পের শুরুতে রামকৃষ্ণের ট্যাক্সির সাথে হয়েছিল। হসপিটালে পৌঁছানোর পরে শান্তির ফ্লাইটের সময় হয়ে যায়। ন্যান্সিকে সে বলে তার খেয়াল রাখতে। ন্যান্সিও তখন জানায়, লাকি তুই এক দেখাতেই ছেলেটিকে আই লাভ ইউ বলে ফেললি, এটা কি ঠিক? তখন শান্তি বলে, আমি তাকে প্রথম দেখেছিলাম আমাদের অফিসে। হ্যাঁ, যেদিন কার্তিক শিবাকুমারের সাথে মিটিং করছিল। শান্তি এদিকে তার কলিগের সাথে কথা বলছে, অন্যদিকে মেয়েটি কাউকে দেখায় ব্যস্ত। তার কাছে জিজ্ঞেস করাতে সে বলে, ছেলেটি দেখ কত হ্যান্ডসাম, এত কিউট দেখতে। শান্তিও যখন ছেলেটিকে দেখে তখন অবাক না হয়ে পারে না। এই মেয়েটির মতোই তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এক মুহূর্তে ক্রাশ খেয়ে বসে। শান্তি তখন সেখান থেকে চলে যেতে নেয়। তখনই কার্তিক ঠিক ওই ছেলেটিকে নিয়ে লিফটে ওঠে। শান্তি একটু আড়াল করে কার্তিককে দেখতে থাকে। তখনই কার্তিক সেই ছেলেটিকে বলেছিল, চাকরি চলে গেলে চাকরি পাবে বন্ধু, কিন্তু মা অমূল্য রতন, তাকে সামলে রাখো, আগলে রাখো। এই কথাতে শান্তির মন ছুঁয়ে যায়, যার জন্য সে অফিস থেকে বেরিয়েই তার বসকে ফোন করে বলে সে চাকরি ছেড়ে দিচ্ছে, কারণ আগামীকাল তার মায়ের অপারেশন রয়েছে। এরপরে যেদিন কার্তিক শান্তিদের বাড়ির সামনে একটি বাচ্চাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছিল, সেদিন শান্তি বেলকানিতে আসলে কার্তিককে দেখতে পায় এবং সে তার সাথে পরিচিত হওয়ার জন্য তাড়াতাড়ি যখন নিচে নেমে আসে, কিন্তু ততক্ষণে তো কার্তিক চলে গিয়েছে, যার জন্য দুজনের মধ্যে আর দেখা হয় না। আবার একদিন যখন শান্তি একটা রেস্টুরেন্টে ন্যান্সির সাথে রয়েছে, তখন ন্যান্সি বলে, লাকি দেখ, আমাদের এই টিভি প্রোগ্রামের জন্য আমার তো কাজ রয়েছে, কিন্তু আজকের শুটিংয়ে তোর কিছুটা দায়িত্ব পালন করতে হবে। শান্তিটি না চাইলেও তাকে করতে হয়, কারণ সে এত করে রিকোয়েস্ট করছিল, সে আর মানা করতে পারে না। সে যখন পার্কে পুরো টিমের সাথে এসে শ্যুট করছিল, ঠিক তখনই কার্তিক এসে ছেলেগুলিকে মারছিল এবং শান্তি কার্তিকের দিকে তাকিয়েছিল। আর এখানে শান্তি ভেবেছিল এটাই সুযোগ আজকে তাকে সমস্তটা বলার। আর যখন সে আনমনে রাস্তা পার হচ্ছিল, ঠিক তখনই কার্তিক তাকে বাঁচায় এবং শান্তি ইমোশনাল হয়ে তাকে প্রপোজ করে বসে। কিন্তু ভাগ্যের পরিহাসে কার্তিক অ্যাক্সিডেন্ট করে বসে। এরপর গল্প আবারও সেই বর্তমানে। হ্যাঁ, আজকে শান্তিকে যেতে হচ্ছে তার মায়ের অপারেশনের জন্যই। একদিকে তার ভালোবাসা, অন্যদিকে তার মা, যার জন্যই কার্তিকের খেয়াল রাখতে বলে সে তার মায়ের অপারেশনের জন্য বের হয়। শান্তি চলে যাওয়ার পরেই সেখানে আসে ন্যান্সির বয়ফ্রেন্ড। সে জানায় যেহেতু তাদের জন্য ছেলেটির অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই জন্য পুলিশ কেস হতে পারে, তাহলে তাদের দুজনের ক্যারিয়ারই এখানেই শেষ। এবং এটা সেটা বুঝিয়ে সে ন্যান্সিকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর হসপিটালে কার্তিকের বাবা আসাতে ডাক্তার তাকে জানায় কার্তিক মাথায় আঘাত পাওয়াতে হয়তো পুরনো কিছু স্মৃতি হারিয়ে ফেলতে পারে। অন্যদিকে শান্তি এখন এয়ারপোর্টে বসে কার্তিকের কথাই ভাবছে। তখনই তার ছোটবেলার বন্ধু শ্রীনুর সাথে দেখা। ছেলেটি যখন তার কাছে তার হালচাল জানতে চায়, প্রথমে শান্তি না জানাতে চাইলেও সে আর নিজেকে আটকে রাখতে পারে না। সে তার পুরো গল্পটা তাকে জানায়। তখনই শ্রীনু শান্তিকে ভালোবাসার পরেও তার ভালোবাসা শুনে নিজেকে আগলে ফেলে এবং তাকে সাহায্য করার কথা বলে এবং তার নাম্বারও নিয়ে নেয় এবং বলে যে কোনো হেল্প লাগলে সে তার সাহায্য করবে। আর আজকেই তারা দুজনে সেই ফটোটি তুলেছিল, যেটি আমরা শান্তির দেওয়ালে দেখতে পেয়েছিলাম। শান্তি 2 দিন পরে যখন বাড়িতে ফিরে আসে, ন্যান্সিকে জিজ্ঞেস করে কার্তিকের কথা। তখন ন্যান্সি জানায় সে পুলিশের ভয় সেদিনই সেখান থেকে চলে এসেছিল। এটি শুনেই তো শান্তি বেশ রেগে যায়, কিন্তু এরপরে যখন হসপিটালে ফোন করে জানতে পারে কার্তিককে তার বাবা নিয়ে গিয়েছে, এরপরেই শ্রীনু তাকে ফোন করে কার্তিকের কথা জিজ্ঞেস করাতেই শান্তি জানায় সে তার সাথে দেখা করতেই পারেনি,
তার মনের কথাও বলতে পারেনি। তখন শ্রীনু তাকে ভরসা দেয় এবং বলে, যেহেতু সে হায়দ্রাবাদেই, তাহলে আমরা তার দেখা কোনো না কোনোভাবে তো পেয়েই যাব। এরপরে শুরু হয় কার্তিককে খুঁজে বের করার মিশন। ধীরে ধীরে বছর পের হতে থাকে, তারা কার্তিককে খুঁজতে থাকে। এরকম করেই বেশ কিছু বছর পার হয়ে চলে আসে 2024 সাল। একদিন আবারও শ্রীনু কল করে শান্তিকে এবং সে বলে, খুব শীঘ্রই তোমার বিয়ে হতে চলেছে। শান্তি, আমি তোমার বরকে খুঁজে পেয়েছি। আমি তার নাম, ঠিকানা এবং অফিস সমস্ত কিছুই জেনেছি। কিন্তু একটি ব্যাড নিউজ রয়েছে, সে তার অতীতের কিছু স্মৃতি ভুলে গিয়েছে, হয়তোবা তোমাকেও। এটি শুনে শান্তি কিছুটা আপসেট হয় এবং বলে, আমাকেও? তখন শ্রীনু বলে, আরে তাতে কি, এতে আপসেট হওয়ার কি আছে, তুমি আবারও নতুন করে প্রেম শুরু করবে। এরপরে শান্তি সেই অফিসেই জব নেয় যেখানে কার্তিক জব করত। এবং শান্তি হায়দ্রাবাদে ফিরে আসার পরে তার ফ্ল্যাট ম্যানেজ না হওয়ার জন্যই সে তার বান্ধবের ফ্ল্যাটে যায়। সেখানে তার প্রথম কার্তিকের সাথে দেখা হয়। হ্যাঁ, গল্পটি ঘুরে ফিরে চক্রাকারে আবারও শুরুতে চলে গিয়েছে। এখন গল্পের এক একটা পার্টি ভালো করে ভেবে দেখুন এবং বোঝার চেষ্টা করলে বুঝতে পারবেন এক একটার সাথে আরেকটা কীভাবে সেন্স আসে। এবং শান্তি সেদিন কার্তিককে সত্যি প্রপোজ করার জন্যই ডেকেছিল, কিন্তু কার্তিকই ভুল ভেবে সেখান থেকে চলে গিয়েছিল। এবং এই চক্রাকারের গল্পের মধ্যেই আজকের এই গল্পটি এখানেই শেষ হয়। কিন্তু আজকের গল্পের মেইন টুইস্ট যদি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে এই গল্পটি একটি টাইম ট্রাভেল, যেখানে তাদের ঘটনাগুলো চক্রাকারে চলছে এবং এটি এভাবে চলতেই থাকবে। যাই হোক, যদি গল্পের কখনো সেকেন্ড পার্ট আসে তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।